দেখবেন যে মোটরসাইকেল সব দেখার গুনে যাইতে আছে সব মানে পাগল হয়ে গেছে। এই জায়গাটাও একটু পরে হয়তো বা থাকবে না সবাই যে টাওয়ার দেখতে পান লেল ইন্ডিয়া প্রথমে পাক ঘুরে দেখা না উঠে। আমি যদি এই ডিরেকশনে যাই 20 কিলোমিটার পরে হচ্ছে ফারাক্কাবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ডিফারেন্ট একটা লোকেশন, ডিফারেন্ট একটা মোটরসাইকেল। অলরাইট, আমি চলে আসছি আমার হোম টাউন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা। প্রচণ্ড রোদের মধ্যে বের হয়ে গেছি কিছু জায়গা দেখানোর জন্য। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট বিকজ এই ভিডিওতে সারপ্রাইজিং অনেক কিছুই থাকবে। শিবগঞ্জ সম্পর্কে একটি উল্লেখযোগ্য ইনফরমেশন হচ্ছে আমাদের দেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে পদ্মা, আর এই পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী উপবাহ। সো এইখান থেকে নদীটি উৎপত্তি হয়ে হরিদ্বার, ঋষিকেশ, মানে যেটা বলা যেতে পারে উত্তরাখণ্ড, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল দিয়ে প্রবাহিত হয়ে, মানে গঙ্গা নামে প্রবাহিত হয়ে এটি বাংলাদেশে ঢুকেছে। অ্যান্ড যেই স্থানটি দিয়ে বাংলাদেশে ঢুকেছে ঠিক সেইখানেই হচ্ছে ফারাক্কা ব্রিজ ভারত নির্মাণ করেছে, এবং তারপরে যে স্থানটি দিয়ে বাংলাদেশে এটা প্রবেশ করেছে সেটাই হচ্ছে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ঠিক পাশ দিয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। সেই জায়গাটাতে আমি যাওয়ার চেষ্টা করব, জানি না পারবো কিনা। সো এইটা হচ্ছে পাগলা নদী, এটাও পদ্মা নদীর একটি শাখা নদী। এই নদীটাও আসলে পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে এটাও ইন্ডিয়াতে চলে গিয়েছে। এই নদীটাও বেশ সুন্দর। আর এটা হচ্ছে তত্তিপুর ব্রিজ, শিবগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য একটা ব্রিজ। আর এই ব্রিজটা হওয়ার পরে পদ্মা উপকূলীয় মানুষের সাথে শিবগঞ্জ উপজেলার কানেকশনটা অনেক স্ট্রং হয়ে গেছে। আগে নদী পার করা লাগতো আর কি নৌকার মাধ্যমে। সো হিয়ার ইজ দ্য রিভার। এই সেই সুবিশাল পদ্মা নদী যেটি দেখানোর জন্য আমি রোদের মধ্যে বের হয়ে গেছি, যদিও এখন রোদ কিছুটা কম। এখানে মানে আপনাদের যদি একটু ধারণা দিয়ে থাকি, লাইক এটা একটা রাস্তা, এই রাস্তাটা এখান দিয়ে পুরোটা চলে গেছে। এই রাস্তা দিয়ে আমরা মানে মেইন নদী যেটা সেটা অনেক দূরে, বেশ 4-5 কিলোমিটার দূরে। সো ইম্পর্টেন্টলি মানে পানিটা এ পর্যন্ত চলে আসছে, বাট ভয়াবহ রূপ ধারণ করে নাই। কারণ আপনি যদি দেখেন যে এখনও চরগুলো ডুবে নাই, কারণ পদ্মা একটা অনেক বিশাল নদী। সো নিউজে অনেক জায়গায় দেখাচ্ছে যে ফারাক্কাবাদের 109টি গেট খুলে দেওয়া হয়েছে, এখন বাংলাদেশের কি হবে। সো তাদের জন্য জাস্ট একটু জানাই রাখি যে ফারাক্কাবাদ প্রতি বছরেই কোনো না কোনো সময় খুলে দেওয়া হয়। আমি এখন যে জায়গাটাতে আছি এইখান থেকে আমি যদি এই ডিরেকশনে যাই 20 কিলোমিটার পরে হচ্ছে ফারাক্কাবাদ। সো হয়তো বা বাম পাশ দিয়েও যাওয়া যাবে, মানে আমি চেষ্টা করতেছি যতটুকু পূর্বে এবং পদ্মার পাশে যাওয়া যায়। পিওর যে গ্রামীণ পরিবেশটা সেটা আসলে এখানে আসলে বুঝতে পারবেন যে গ্রাম কাকে বলে। যারা আসলে একদম ছোট থেকে শহরে বেড়ে উঠেছেন তাদেরকে আসলে এই জায়গায় এসে কিছুটা টাইম স্পেন্ড করা দরকার। আসলে লাইফটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখা উচিত, টু গেট দ্য মিনিং অফ লাইফ। মানে আমরা জীবনে আসলে অনেকটাই টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিই অনেক কিছুই, বাট আসলে জীবনটাকে একদম ডিফারেন্ট ওয়েতে দেখার জন্য আসলে আপনাকে এক্সপ্লোর করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, সো দ্যাট জীবন থেকে আপনি অনেক কিছু শিখেন। আর যদি মনোটোনাস লাইফ লিড করতে থাকেন আসলে লাইফটাকে অতটা এনজয় করতে পারবেন না। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। চাচা আসসালামু আলাইকুম। আচ্ছা আমি যেতে যাচ্ছিলাম আপনার বগলাউড়ি, ওই যে পদ্মা নদীটা দেখতাম আর কি, যেখানে ইন্ডিয়া থেকে ঢুকছে না, ওইটা কোন দিক দিয়ে গেলে ভালো হয়? সামনে যে ডানে না রাস্তা ভালো যাওয়া যাবে? একদম পানি পড়ে পিছটা দেখবেন যে মোটরসাইকেল সব দেখার গুনে যাইতে আছে সব মানে পাগল হয়ে গেছে। আচ্ছা মানে গ্রামটা ওই নদীর দিকে যেতে হবে না, যে ঘাট, ঠিক আছে ঘাট ওদিক যেতে হবে না, দেখবেন সোজা দক্ষিণে ঘুরে যেতে হবে। দোকান পাশার গেল ঠিক আছে, ঠিক আছে। আমার বাসা হচ্ছে শিবগঞ্জ উপজেলায়। আমার বাড়ি বেশ কিছুদিন আগে আমার এক বন্ধুকে, মানে ইউনিভার্সিটির ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বন্ধু তুমি তো সারা জীবনই শহরে থেকেছো, চলো তোমাকে গ্রাম ঘুরায় নিয়ে আসি, 1 মাস থাকবা তো তোমার অনেক ভালো লাগবে, লাইফ অনেক চিন্তাধারার বা মন মানসিকতার অনেক পরিবর্তন আসবে।
তখন আমার বন্ধুটি অনেক গর্ব করে বলেছিল যে গ্রামে আমি যাব, সেইখানে তো আর এই নর্থ এন্ডের কফি পাওয়া যাবে না, সেইখানে তো আর এত সুন্দর সুন্দর প্লেস আমি ভিজিট করতে পারবো না। তো সেটা কিভাবে সম্ভব? সবচাইতে কোইন্সিডেন্সের ব্যাপার হচ্ছে যে ওই বন্ধুটা আজকে পেশাগত কারণে আসলে গ্রামেই চাকরি করে। সো এই লাইফ আপনাকে কোথায় নিয়ে যাবে আসলে আপনি জানেন না। এখন কি নদীটা আমাকে পার হতে হবে? আমি বুঝলাম না। এটা তো এর আগের বার যখন আসছিলাম তখন ঠিকঠাকই ছিল। সো এলাকাবাসীর কথা অনুযায়ী হচ্ছে এই রোড দিয়ে গেলে আমি হয়তো বা বেস্ট যে ভিউটা পাবো সেটা অন্য মানে নদী পার হয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। সো এই জায়গাটা একদম ন্যারো রোড, বাট রোডের কন্ডিশন ভালো। অ্যান্ড আমরা এখন যে জায়গাটাতে আছি মানে এটা একদম পদ্মা উপকূলীয় অঞ্চল। এখন পর্যন্ত হয়তো বা এই জায়গাগুলো নদী ভাঙনের কবলে পড়ে নাই, কিন্তু এই সব জায়গা হচ্ছে কিছুটা থ্রেটে থাকে সব সময়, যে কোনো সময় আসলে নদী ভাঙনের শিকার হতে পারে, যেহেতু ফারাক্কাবাদের এত কাছে এবং খরস্রোতা পদ্মা নদীর উপকূলে এইসব বাড়ি এবং জায়গা। আমরা অলমোস্ট দেয়ার। সো ইয়েস, এখানে মনে হয় অনেক বেশ মানুষজন আসে। এখানে গ্যারেজও আছে দেখতেছি। নাইস, গ্যারেজও আছে। হ্যালো, কি এটা আমার কাছে থাকবে আর তোমার কাছে দেখি 16 মিলাইলে আমাকে দিয়ে দিবে না? কত টাকা পার্কিং? 20 টাকা। যাই হোক, মানে বৃষ্টি যেহেতু আসতেছে আর এরকম একটা চালা পেয়ে গেছি আমি। নাইস, এইটাই হচ্ছে মাইটি পদ্মা। অ্যান্ড আপনি খেয়াল করছেন যে এই জায়গাটা ভাঙনের শিকার হচ্ছে। আমি একটু আগে যেটা বলছিলাম যে এই জায়গাটা আস্তে আস্তে পদ্মা ভাঙনের শিকার হবে। সো বাড়ি টাড়ি তারা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আমি যেখানে যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ঠুটাপাড়াটা ঠিক এই জায়গা থেকে আমি যদি পানিপথে যাই 3 থেকে 5 কিলোমিটার, এই পাশটায় 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার পরেই পদ্মার একটা বাঁক নিয়ে বাংলাদেশে ঢুকেছে। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস যেখানে পদ্মাটা বাংলাদেশে মানে গঙ্গা থেকে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। ফারাক্কাবাদ এখান থেকে ঠিক 15 কিলোমিটার, 16 বা 13 হইতে পারে, বাট ডোন্ট কোট মি অন দিস। এখন বাজে সময় অলমোস্ট 5:10 অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি যে পদ্মা ভাঙনটা কিভাবে হয়। এই জায়গাটাও একটু পরে হয়তো বা থাকবে না। এখানে আসলে নদী ভাঙনটা সবসময় দেখা যায়, অ্যান্ড নদী ভাঙনের শিকার হয় হাজার হাজার মানুষ এবং তারা একেবারে নিঃস্ব হয়ে যায়। আর দূরে যদি দেখতে পান, দূরের যে প্লেসগুলো দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়া, আর ওই পাশটাতে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে, এবং এখানে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হতে যাচ্ছে। যেখানে একটা ফাটল দেখা দিচ্ছে, সেই ফাটলটা একটু পরে পড়ে যাবে। ভাঙন কত দূর ছিল? ভাই বাড়ি নামছে 13-14টা, আমাদের এটা বাড়ি। এইটা এই আপনার এই 3-4 দিনে তো মনে হয় যে গেট খুলে দিল না ফারাক্কার, তারপরে কতটুকু ভাঙলো? তারপরে তো আমি অনেক ভাঙছি ওখান থেকে ওই যে এই যে চটটা চলে আসছে না, এই চটটা চলে আসছে ওই পাশেরটা না, ওই যে মাঝগার চটটা নাই, চটটা প্রচুর কেটেছে ভাই। নিম্ন ওই নৌকাওয়ালা চলতো কইলে ওই চারকে ডুবে নি এখন, ওই যে যা ডাঙ্গা আছে ওইটা খাড়িয়া হয়ে লোক ওইলে ডাঙ্গা হয়ে গেলে খাড়িয়া হবে, ওই যে মানুষ হাঁটছে ওগুলো ডাঙ্গা আছে, আর ওই পানির ওঠে ধাক্কা খেয়ে ওগুলো কেটে গেছে না, ওইলে কেটে গেছে। আমার গে পাকা ইনন সব কেটে এইলে বাংলাদেশ এগুলো পাকা। হ্যাঁ, এইলা পাকা। আর ইন্ডিয়া হইছে এই সাইডে, ওই যে সব এই যে টাওয়ার দেখতে পান ওইলে হলো ইন্ডিয়া। ঘরটা করাই লাগে, আর এই টাওয়ার ছাড়া এদিক কিন্তু বাংলাদেশে। এটা এখনই পড়ে যাবে। ছোটবেলায় আসলে আমিও একদম ছোটতে আমার এ ধরনের মেমোরি ছিল যে আমিও এসব করেছি একদম ছোটতে, যখন লাইক 6-7 বছর বয়স। নদী কিভাবে ভাঙে বলো তো? থানা উঠে পাক ঘুরে দেয়, থানা উঠে র্যাক ঘুরে। র্যাক করে কিভাবে? র্যাক ঘুরে তো পাক, তারপরে নদীতে মাটির সাথে। এটা আজকে রাতে থাকবে এই জায়গাটা? জি না। কত দূর যাবে? একদম চলে যাবে। কত দূর ছিল 3 দিন আগে? 3 দিন আগে বলতে ছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে,
সবাই লাইক একটা ছোট্ট দোকানের মধ্যে আমরা। তো বৃষ্টিতে খরস্রোতা পদ্মা আসলে দেখতে কেমন সেটাও হয়তো একটা দেখা হয়ে গেল। আগে একটু আগে মজা নিচ্ছিলাম যে দূরে বৃষ্টি হচ্ছিল, বাট এখন দেখি এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা জাস্ট শেষ হয়েছে অ্যান্ড কি চমৎকার একটা ওয়েদার। মানে বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে প্রকৃতিটা একটা অন্যরকম একটা রং ধারণ করছে। অ্যান্ড এই যে বস্তাগুলো, বালির বস্তা, এগুলা ধরা হয় যে আমি যখন মানে ছোটোবেলায় দেখতাম যেগুলার যে সেলাইটা করা হয় এটা হচ্ছে 100 বছরের গ্যারেন্টি, মানে সেলাই ছুটবে না। আর এগুলো ব্ল্যাঙ্কেটের মতো যে ফ্যাব্রিক থাকে সেটা দিয়ে এই বস্তাটা বানানো হয়। তো এই বস্তাগুলো বেসিকলি নদী ভাঙন রোধ করার জন্য এখানে মানে ফেলা হয়, মানে এটা সরকারি উদ্যোগেই করা হয়। কিন্তু আসলে যখন ইটস পদ্মা, অ্যান্ড পদ্মাকে ধরে রাখার ক্ষমতা আসলে আমাদের কারোরই নাই, যদি আল্লাহ তাআলা না চান আর কি। সো আসলে এই ধরনের বস্তা দিয়েও খুব একটা কাজ হয় না, হয়তো বা কিছুটা স্থবির হয়, মানে একটু সময় নাই, কিন্তু এটা আসলে রুখতে পারে না পদ্মাকে। আর এই জায়গাটাতে আসলাম বিকজ এই জায়গাটা এত সুন্দর। সো দিস ইজ ওয়্যার আই অ্যাম। বৃষ্টিটা কেবল শেষ হয়েছে আর সূর্যের আলোটা এখন ঠিকঠাক বোঝা যাচ্ছে। একটু পরে বের হয়ে যাব। শিবগঞ্জে আসার অন্যতম উদ্দেশ্য আমার এই ফারাক্কা বাঁধ নিয়ে যত ধরনের নিউজ দেখলাম, আসলে আমি খেয়াল করলাম যে আমার বাসার এত কাছে ফারাক্কা বাঁধ। সো ওয়াই ডোন্ট আই শো দিস টু ইউ। মানে ফারাক্কা বাঁধ দেখাতে পারবো না, বাট যে প্লেসটা থেকে ফারাক্কা বাঁধ অনেক কাছে সেই প্লেসটা তো দেখাতে পারবো। এখানে আপনারা চাইলে ঘুরেও আসতে পারবেন, যে ওই নৌকা দিয়ে তারা ঘুরে আসে। সো টিল দেন বাই বাই ফ্রম মাই এন্ড, আল্লাহ হাফিজ। এটা পুরোটা কাদা রাস্তা, জুতাটা অলমোস্ট নষ্ট হয়ে গেছে। পুরো কাদা রাস্তাটা পার করে এখানে আসছি জাস্ট এই সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাবো বলে। অ্যান্ড ওই নৌকাটার খুব কাছে যেতে পারলে খুব ভালো হতো, বাট এরপরে আসলে আমাকে কাদায় পা ডোবানো ছাড়া আর কোনো ওয়ে নাই। সো সরি, ওইখানে যেতে পারতেছি না, বাট জায়গাটা দেখেন, জাস্ট ফিল দ্য ওয়েদার।